আমি স্থায়ী কমিটির মেম্বার, কেন আমার সাথে কেন একজন আচরণ করা হয়েছে? আমি পার্টির সর্বপ্রথম গ্রেপ্তার আমি। প্রশাসন দিয়ে আগামীতে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই ব্যর্থতাই তো স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করার কথা ছিল। হাসিনার অনেক খারাপ গুণের পরে তো তাহলে বলতে হবে যে না, হাসিনা কিছু ভালো কাজ করে গেছিল, এই যে সরকার সেটাকে কন্টিনিউ করে নিয়ে যাচ্ছে। তার স্বজন জানে না, পরিবার জানে না, তাদের নামে মামলা হয়েছে এবং মামলাগুলো একেবারে পাইকারি দরে আসামি করা হয়েছে। আসুনকে বাংলার মানুষের নামে ঘোষণা হবে, আমি যাব না। না, পূর্ব পর্যন্ত আপনি। আজকে আমাদের দলের পক্ষ থেকে ৩৬ জন প্রার্থীর প্রাথমিক তালিকা ঘোষণা করা হয়েছে। পর্যায়ক্রমে ৩০০ তালিকায় ঘোষণা করা হবে এবং একেবারে তফসিল ঘোষণার আগ পর্যন্ত এই সমস্ত তালিকা এবং প্রার্থী রদবদল হওয়ার যথেষ্ট সুযোগ এবং সম্ভাবনা আছে। আমরা মনে করি যে এই জুলাইয়ের যে ঐতিহাসিক পরিবর্তন, এই পরিবর্তনের আকাঙ্ক্ষায় যদি আমরা আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করতে না পারি তাহলে আসলে জুলাই ব্যর্থ হবে। আর জুলাই ব্যর্থ হলে সামনে আবার আরও জুলাই ঘটবে। তো আমরা চাই না যে বারবার মানুষ জীবন দানের জন্য, রক্তদানের জন্য রাজপথে নামবে এবং মানুষ বারবার নির্যাতিত, নিষ্পেষিত হবে। আপনি যদি ধরেন যে সবচেয়ে শেখ হাসিনার এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার ক্ষেত্রে যারা লাঠিয়াল বাহিনীর ভূমিকায় অবতীর্ণ ছিল, প্রশাসন, বিশেষ করে পুলিশ প্রশাসন, সেই পুলিশ প্রশাসনের সংস্কার গত 11 মাসে কি হয়েছে বলেন আপনারা? কি হয়েছে? কিছুই হয় নাই। বরঞ্চ পুলিশ আগের মতোই কিন্তু আসামি জামিনে, গ্রেপ্তারে, ব্যবসা বাণিজ্য, মামলা বাণিজ্য করছে। পুলিশের সাথে রাজনৈতিক দলের নেতাকর্মীরাও যুক্ত হয়েছে। জুলাইয়ের স্পিরিটকে আমরা ধারণ করি। জুলাই আমাদের আবেগের জায়গা, জুলাই আমাদের অস্তিত্বের জায়গা। কিন্তু এই জুলাইকে নিয়েও কীভাবে ব্যবসা করা হচ্ছে দেখেছেন না? জুলাই যোদ্ধা অনেকের ভুয়া তালিকায় নাম উঠিয়েছে, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার স্বজন জানে না, পরিবার জানে না, তাদের নামে মামলা হয়েছে এবং মামলাগুলো একেবারে পাইকারি দরে আসামি করা হয়েছে। যদি এর আমরা প্রতিবাদ জানিয়েছিলাম বা আমরা বারবার বলেছিলাম যে এইভাবে ঢালাওভাবে যেন মামলা আপনার বাণিজ্য করে মানুষকে হয়রানি করা না হয়। প্রশাসন দিয়ে আগামীতে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। প্রশাসনকে পুনর্গঠন করতে হবে। প্রশাসনের মধ্যে দক্ষ পেশাদার লোকদেরকে চিহ্নিত করে প্রশাসন ঢেলে সাজাতে হবে। আজকে দেখেন সচিবালয়ের মতো স্পর্শকাতর জায়গা, সেন্সিটিভ জায়গা, যেইখানের জন্য ২-৩ স্তরের নিরাপত্তা থাকা দরকার, সেইখানে আজকে ছাত্ররা কিংবা ছাত্রদের সাথে দুর্বৃত্তরা ঢুকে যাচ্ছে, গাড়ি জ্বালিয়ে দিচ্ছে, ভাঙচুর করছে। এই ব্যর্থতাই তো স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করার কথা ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সরকার যদি তার সচিবালয়কে সুরক্ষা দিতে না পারে, তারা কিভাবে দেশকে সুরক্ষা দেবে? কিভাবে 18 কোটি জনগণকে সুরক্ষা দেবে? কিভাবে নির্বাচন করবে? আমি একটা ঘটনা, আমার এলাকার ঘটনা বলেছিলাম যে একটা এলাকায় অবরুদ্ধ হয়েছিলাম, শেষ পর্যন্ত সেনাবাহিনীর হস্তক্ষেপে সেখান থেকে মুক্ত হতে হয়েছে। ৩০০টি আসনে যে নির্বাচন হবে, এই পরিস্থিতি তৈরি হলে তারা কিভাবে আপনার ট্যাকেল দিবে? যেই কারণে কিন্তু আমরা বারবার বলছি যে অবশ্যই রাতারাতি আমরা ডিসি তৈরি করতে পারবো না, এসপি পয়দা করতে পারবো না, ওসি ইউনো পয়দা করতে পারবো না। এই প্রশাসনের মধ্যে যারা আছে তাদেরকে ট্রেন করে, তাদের মধ্যে যারা দক্ষ পেশাদার, তাদেরকে দায়িত্বে আনতে হবে। এখানে বিভিন্ন কোটায় ভাগ করা যাবে না। বিএনপির কোটায়, জামাতের কোটায়, উপদেষ্টা কোটায়, তারপরে ওই বিভিন্ন কোটায় কোটায় ভাগ করে প্রশাসন চালানো যাবে না, সরকার চালানো যাবে না। যেই কারণে আমরা বলছি আজকে কতগুলো সিদ্ধান্ত সরকার নিচ্ছে, আমরা নতুন করে শঙ্কায় পড়ছে এই সমস্ত সিদ্ধান্তের কথা শুনে। জাতিসংঘের মানবাধিকার অফিস খোলার সিদ্ধান্ত সরকার দিয়েছে, সমঝোতা স্মারক করেছে, একটা বার আমাদের সাথে আলাপ আলোচনা করলো না। ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, বিদ্বেষ ছড়ানো হচ্ছে। সেইটা নিয়ে প্রধান উপদেষ্টা মিটিং করতে পারে আর বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন করবে, সেইটা নিয়ে আমাদের সাথে আলোচনা করে না। বাংলাদেশে কি মানবাধিকারের সংকট চলছে? বাংলাদেশে কি যুদ্ধ বিগ্রহ চলছে? বাংলাদেশে কি জাতিগত নিধন চলছে? বাংলাদেশকে আফ্রিকা অঞ্চলের মতো লাইবেরিয়া, মৌরিতানিয়া, ফিজি, নাউরু এই সমস্ত দেশের মতো পরিস্থিতি? তাহলে কেন এইখানে জাতিসংঘের মানবাধিকারের কার্যালয় খোলার প্রয়োজনীয়তা বোধ করলো? কার স্বার্থে? এই জবাব রাজনৈতিক দলকে সরকারের কাছে চাইতে হবে। আমরা সরকারকে সব কিছু লিখে দেই নাই।
আনকন্ডিশনাল সমর্থন আমরা দেই নাই। আপনারা জানেন আমরা বন্দর নিয়ে প্রতিবাদ করেছিলাম, আমাদের কথা শুনলেন না। প্রধান উপদেষ্টাও বললেন যে মানুষকে বোঝাতে হবে, তাহলে তো আমাদেরকে বলতে হবে হাসিনা ভালো ছিল, কারণ হাসিনার সরকার ওই বন্দরকে ডিপি ওয়ার্ল্ডের কাছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তাই না? হাসিনার অনেক খারাপ গুণের পরেও তো তাহলে বলতে হবে যে না, হাসিনা কিছু ভালো কাজ করে গেছিল, এই যে সরকার সেটাকে কন্টিনিউ করে নিয়ে যাচ্ছে। বন্দরে আমাদের কথা শোনা হলো না। করিডোরের সিদ্ধান্ত আমরা জানি না আসলে কি, কারণ বলছে তারা, আমরা তো বলছিলাম এই সিদ্ধান্ত না নেওয়ার জন্য, কারণ একটা অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত পক্ষে রাজনৈতিক অংশীজনদের সাথে তার একটা মত বিনিময় দরকার। আমাদের সাথে যদি একটা বার খোলামেলা আলোচনা করে বলতো, আমরা কনভিন্স হলে আমরা বলতাম আপনি সিদ্ধান্ত নেন, কিন্তু কোনো আলোচনাই তো করলেন না। তলে তলে তারা এই সিদ্ধান্তগুলো নিচ্ছেন।